সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সায়েন্স লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের পদার্থের গঠন নামে যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথমেই যদি দেখি আমরা প্রশ্ন নম্বর ১। প্রশ্ন নম্বর ১-এ বলা হয়েছে নিম্নের কোনটি মৌলিক পদার্থ? প্রথমেই আমাকে বুঝতে হবে মৌলিক পদার্থ মানে কি। মৌলিক পদার্থের সবথেকে সহজতম সংজ্ঞা হলো মৌলিক পদার্থ হলো এমন একটি পদার্থ যে পদার্থটিকে ভাঙলে তুমি এই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ এই পদার্থের মধ্যে পাবে না, তাহলে সেটাই হবে মৌলিক পদার্থ। এখন যদি আমরা এই চারটি অপশন বিশ্লেষণ করে দেখার চেষ্টা করি যেখানে মৌলিক পদার্থ কোনটি, তাহলে প্রথমে যদি দেখি আমি পানির গঠন যদি আমরা রাসায়নিকভাবে বিশ্লেষণ করি সেটা হবে H2O। এখানে দেখা যাচ্ছে পানির মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, তাহলে এটি কিন্তু মৌলিক পদার্থ হবে না। তারপর হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের সংকেত হলো সোডিয়াম এবং হলো ক্লোরিন। তাহলে সোডিয়াম ক্লোরাইডের মধ্যেও দুটি ভিন্ন মৌল রয়েছে, তাই এটি সোডিয়াম ক্লোরাইডও কিন্তু মৌলিক পদার্থ নয়। তারপর হলো আমাদের কার্বন। কার্বনের ক্ষেত্রে কার্বনের সংকেত হলো সি। এক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে কার্বন একটি সিঙ্গেল মৌল, এর সাথে কিন্তু আর কোনো মৌল নেই। তারপর ঘ নাম্বারে আমরা যদি দেখি সেটি হলো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড সংকেত হলো CO2। কার্বন এবং অক্সিজেন এখানেও দুটি মৌল বিদ্যমান, তাই এটি মৌলিক পদার্থ নয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু একা রয়েছে কার্বন, তাই এই জায়গায় কার্বন হবে মৌলিক পদার্থ। উত্তর হবে গ, কার্বন। এরপর আমাদের প্রশ্ন নম্বর ২। প্রশ্ন নম্বর ২-এ বলা হয়েছে এক অণু সালফার কতটি পরমাণু দিয়ে গঠিত? আমরা জানি সালফারের সংকেত হলো S। এই জায়গায় সালফার কিন্তু একটি মৌল, সেটি কোনো অণু নয়। তোমাকে প্রশ্নে বলা হয়েছে এক অণু সালফার কতটি পরমাণু দিয়ে গঠিত, সেটি তোমাকে নির্ণয় করতে হবে। এই জায়গায় আমি বলতে পারি নাইট্রোজেন, অক্সিজেন, আয়োডিন এগুলো যেমন পরমাণু হিসাবে থাকে, একইভাবে সালফার স্বাভাবিক অবস্থায় H8 এভাবে থাকে। তাই এই জায়গায় সালফারের পরমাণুর সংখ্যা হবে 8টি এবং এটি হবে এই জায়গার উত্তর। উত্তর হবে গ, এক অণু সালফার গঠিত হয় 8টি পরমাণু নিয়ে। এরপর আমাদের প্রশ্ন নম্বর ৩। প্রশ্ন নম্বর ৩-এ বলা হয়েছে কোনটি নিষ্ক্রিয় মৌল, অর্থাৎ এই জায়গায় কোনটি নিষ্ক্রিয় মৌল সেটি তোমাকে নির্ণয় করতে হবে। প্রথমে আমাকে জানতে হবে নিষ্ক্রিয় মৌল মানে কি। নিষ্ক্রিয় মৌল হলো এমন সব মৌল যারা অন্য সব মৌলের সাথে বিক্রিয়া করতে চায় না। পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলের গ্রুপ হলো গ্রুপ 18। গ্রুপ 18 মৌলগুলো সাধারণত তাদের অষ্টক পূর্ণ থাকে, তাই তারা অন্য সকল মৌলের সাথে বিক্রিয়া করতে চায় না। এই জায়গায় তুমি দুইভাবে অপশনটি খুঁজে বের করতে পারো। এক হলো গ্রুপ 18 মৌলকে তুমি চিহ্নিত করতে পারো। তুমি যদি গ্রুপ 18 মৌল তোমার মুখস্থ থাকে তাহলে তুমি বলে দিতে পারো এই জায়গায় নিষ্ক্রিয় মৌল কোনটি, অথবা তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারো কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ আছে এবং সেটি হবে নিষ্ক্রিয় মৌল। এখানে যদি আমরা অপশনগুলো দেখি, প্রথমে রয়েছে নাইট্রোজেন। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 7। তাহলে আমরা যদি দেখি প্রথম শেলে থাকবে 2টি, পরের শেলে থাকবে 5টি, তাহলে দেখা যাচ্ছে তার বাইরের শেলে কিন্তু সে অষ্টক পূর্ণ নয়। একইভাবে আমরা যদি সালফারে দেখি, সালফারের পারমাণবিক সংখ্যা হলো 16। তাহলে তার প্রথম ঘরে থাকবে 2টি, দ্বিতীয় ঘরে থাকবে 8টি এবং তার সর্বশেষ ঘরে থাকবে 6টি, তাহলে হবে 16টি। তাহলে এখানে দেখা যাচ্ছে তার সর্বশেষ ঘরে রয়েছে 6টি, সে কিন্তু অষ্টক পূর্ণ নয়। এই জায়গায় আর্গনের ক্ষেত্রে যদি চিন্তা করি আমরা 2 8 হলো 10 এবং বাইরের শেলে থাকবে 8টি, তাহলে টোটাল হবে 18টি। অর্থাৎ এই জায়গায় দেখতে পাচ্ছি আর্গনের বাইরের শেলে রয়েছে 8টি, তাই আর্গন এই জায়গায় একটি নিষ্ক্রিয় মৌল। এছাড়া আর্গন গ্রুপ 18 অবস্থিত। গ্রুপ 18 মৌলগুলো হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন ও গানিসন। এর মধ্যে আর্গন রয়েছে, তাই আর্গন এই জায়গায় হবে নিষ্ক্রিয় মৌল। অর্থাৎ আর্গন তার অষ্টক পূর্ণ থাকার কারণে সে অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করে না। তাহলে এই জায়গায় উত্তর হবে ক, আর্গন। এরপর আমাদের প্রশ্ন নম্বর 4। প্রশ্ন নম্বর 4-এ বলা হয়েছে নিচের কোনটি এক পরমাণুক মৌল? একক পরমাণু বলতে বোঝায় একটি মৌল যেটি শুধু একক হিসাবে থাকে। এই জায়গায় যদি আমরা চিন্তা করি আর্গন, আর্গনের সংকেত হলো আর। আর্গন আর্গন কিন্তু এই জায়গায় শুধু মৌল হিসেবে একক হিসেবে অবস্থান করে। আর্গন কিন্তু একক পরমাণু। আবার যদি আমরা নাইট্রোজেনের কথা চিন্তা করি, নাইট্রোজেন স্বাভাবিক অবস্থায় একটু আগে আমরা বলেছি N2 হিসাবে থাকে। পটাশিয়ামও একইভাবে একক হিসাবে থাকে না, কারণ অষ্টক পূর্ণ থাকে না। একইভাবে ক্লোরিন ও ডি পরমাণু হিসেবে থাকে, তারও অষ্টক পূর্ণ থাকে না। অর্থাৎ অষ্টক পূর্ণ থাকার কারণে গ্রুপ 18 যে মৌলগুলো রয়েছে সেগুলো মূলত একক পরমাণু হিসেবে থাকে, তাই এই জায়গায় উত্তর হবে আর্গন। আর্গন যেহেতু গ্রুপ 18 মৌল এবং তার সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ, তাই সেটি একক পরমাণু হিসেবে থাকে, তাই এই জায়গার উত্তর হবে ক, আর্গন। এরপর আমাদের প্রশ্ন নম্বর 5। প্রশ্ন নম্বর 5-এ বলা হয়েছে পটাশিয়াম মৌলের প্রতীক কোনটি? এদিকে তোমাকে পটাশিয়াম মৌলের প্রতীক কোনটি সেটি জানতে হবে। আমাদের যে পর্যায় সারণীটি রয়েছে, এই পর্যায় সারণীর সর্বনিম্ন 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে, এই মৌলগুলোর প্রতীক, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এই 3টি জিনিস তোমাকে ভালোভাবে জানতে হবে। তাহলে এই জায়গায় যদি আমরা দেখি, এই জায়গায় পটাশিয়ামের প্রতীক হবে K, সেটা আমরা জানি, এবং এর পারমাণবিক সংখ্যা হলো 19 এবং এর ভর সংখ্যা হলো
39। এই 3টি জিনিস তোমাকে মনে রাখতে হবে। তাহলে এই জায়গায় পটাশিয়ামের প্রতীক হলো K, তাহলে এই জায়গায় উত্তর হবে ক। এরপর আমাদের প্রশ্ন নম্বর 6। প্রশ্ন নম্বর 6 এ বলা হয়েছে কোন মৌলের প্রতীক ল্যাটিন ভাষা হতে গৃহীত হয়েছে সেটা তোমাকে বের করতে হবে। আমাদের যে পর্যায় সারণীটা রয়েছে এই পর্যায় সারণীর মৌল বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এবং সেই মৌলগুলোর নাম বিভিন্ন সময় বিভিন্ন ভাষা থেকে নেওয়া হয়েছে। এর মধ্যে ল্যাটিন ভাষা থেকে বেশ কয়েকটি মৌল নেওয়া হয়েছে, এগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। যেমন সোডিয়াম, কপার, পটাশিয়াম, লেড, আয়রন, গোল্ড এমন বেশ কয়েকটি মৌল ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে, তাই এই জায়গায় উত্তর হবে সোডিয়াম। সোডিয়াম মৌলটির প্রতীক মূলত ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে, তাই এই জায়গায় উত্তর হবে গ, সোডিয়াম। এরপর আমাদের প্রশ্ন নম্বর 7। প্রশ্ন নম্বর 7 এ বলা হয়েছে নিচের কোন মৌলের প্রতীক আরবি ভাষা হতে নেওয়া হয়েছে সেটি তোমাকে বের করতে হবে। পর্যায় সারণীর মৌলগুলোর মধ্যে আরবি ভাষা হতে বেশ কম মৌলের প্রতীক গ্রহণ করা হয়েছে। এর মধ্যে একটি স্পেশালি তুমি মনে রাখতে পারো, সেটি হলো বোরন। বোরন মৌলের প্রতীক আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে, তাই এই জায়গার উত্তর হবে খ, বোরন। এরপর আমাদের প্রশ্ন নম্বর 8। প্রশ্ন নম্বর 8 এ বলা হয়েছে নিচের কোনটি মৌল, এটি খুবই সহজ প্রশ্ন, নিচের কোনটি মৌল তুমি এক জায়গাতে বলে দিতে পারবে, সেটি হলো সোডিয়াম। কারণ এই জায়গায় সোডিয়ামই হলো মৌলক আর বাকিগুলো হলো যৌগ। আমরা জানি দুটি মৌল মিলে একটি যৌগ হয়, তাই এই জায়গায় দেখতে পাচ্ছ হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যৌগ হয়েছে কার্বন, অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড হয়ে একটি যৌগ, সোডিয়াম এবং ক্লোরিন মিলে একটি যৌগ সোডিয়াম ক্লোরাইড, তাই এই জায়গায় মৌল হবে সোডিয়াম, তাহলে উত্তর হবে গ, সোডিয়াম। এরপর আমাদের প্রশ্ন নম্বর 9। প্রশ্ন নম্বর 9 এ বলা হয়েছে নাইট্রোজেনের অণুর সংকেত হলো, অর্থাৎ এই জায়গায় নাইট্রোজেন অণুর সংকেত কোনটি সেটা তোমাকে নির্ণয় করতে হবে। আমরা জানি নাইট্রোজেন পরমাণুর প্রতীক হলো N। এই জায়গায় কিন্তু বলা হয়েছে অণুর সংকেত নির্ণয় করতে, তাই একটু আগেই কিন্তু আমরা বলেছিলাম নাইট্রোজেন স্বাভাবিক অবস্থায় দ্বিপরমাণু হিসেবে থাকে, তাই এই জায়গায় নাইট্রোজেন অণুর সংকেত হবে N2, তাহলে এই জায়গায় উত্তর হবে গ, N2। এরপর আমাদের প্রশ্ন নম্বর 10। প্রশ্ন নম্বর 10 এ বলা হয়েছে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত। আমি একটু আগেই বলেছিলাম তোমাকে পর্যায় সারণীতে সর্বনিম্ন একজন বিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে তোমাকে 1 থেকে 30 পর্যন্ত মৌলের সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা এই 3টি জিনিস খুব ভালোভাবে আয়ত্ত রাখতে হবে। তাহলে এই জায়গায় ম্যাগনেসিয়াম, আমরা জানি ম্যাগনেসিয়ামের প্রতীক হলো Mg এবং এর পারমাণবিক সংখ্যা হলো 12 এবং এর ভর সংখ্যা হলো 24। এটি কিন্তু তোমাকে মুখস্থ হিসাবে রাখতে হবে। তাহলে এই জায়গায় ম্যাগনেসিয়ামের ভর হলো 24, তাহলে উত্তর হবে খ, 24। এরপর আমাদের প্রশ্ন নম্বর 11। প্রশ্ন নম্বর 11 বলা হয়েছে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কতটি সেটি তোমাকে নির্ণয় করতে হবে। প্রথমেই আমরা যদি দেখি অক্সিজেনের প্রতীক হলো U এবং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো আ, ভর সংখ্যা নয় কিন্তু পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা হলো আ। এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি তার প্রথম ঘরে থাকে 2টি এবং দ্বিতীয় ঘরে থাকে 6টি, তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 6টি এবং সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে সেটি হলো যোজ্যতা ইলেকট্রন। তাই অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে যেহেতু 6টি ইলেকট্রন রয়েছে তাই এর যোজ্যতা ইলেকট্রন হলো 6টি, তাহলে এই জায়গায় উত্তর হবে গ, অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6টি। এরপর আমাদের প্রশ্ন নম্বর 12। প্রশ্ন নম্বর 12 এ বলা হয়েছে কোনটিতে নিউট্রন নেই। খুবই একটি সুন্দর একটি প্রশ্ন, কোন মৌলটিতে নিউট্রন নেই সেটি তোমাকে নির্ণয় করতে হবে। এর আগে প্রথমে আমি তোমাকে নিউট্রন কি সেটা বোঝানোর চেষ্টা করি। আমরা জানি একটি মৌল 3টি স্থায়ী কণার সমন্বয়ে গঠিত হয়, একটি হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই জায়গায় পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যোগ হলো নিউট্রন সংখ্যা, টোটাল মিলে আমার হবে ভর সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা মিলে হবে ভর সংখ্যা। এখন এই জায়গা থেকে তোমাকে নিউট্রন সংখ্যা নির্ণয় করতে হবে, কারণ যেহেতু এই জায়গায় আমরা একটি মৌলের প্রাথমিক অবস্থায় তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা জানি এবং তার ভর সংখ্যা জানি, তাহলে আমি তার নিউট্রন সংখ্যা নির্ণয় করে ফেলতে পারবো এই সূত্রটা ব্যবহার করে। প্রথমে যদি আমরা লিথিয়ামের কথা চিন্তা করি, আমরা সবাই জানি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3, সেটা আমরা লিখে নিলাম এবং এর নিউট্রন সংখ্যা কিন্তু আমরা জানি না, সেটা এই জায়গায় লিখে নিলাম এবং এর ভর সংখ্যা আমি জানি সেটি হলো 6। তাহলে এই জায়গায় লিথিয়ামের যে নিউট্রন সংখ্যা সেটি বের হবে 3। তুমি যদি এই জায়গায় ক্যালকুলেশন করো তাহলে এর নিউট্রন সংখ্যা বের হবে 3। এই জায়গায় কিন্তু লিথিয়ামে নিউট্রন আছে। তারপর যদি আমরা দ্বিতীয় নম্বরে দেখি হাইড্রোজেনের কথা চিন্তা করি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1, সেটা আমরা এই জায়গায় লিখলাম, যোগ হলো তার নিউট্রন সংখ্যা আমরা জানি না, সেটা নির্ণয় করব এবং এর ভর সংখ্যা হলো 1, সেটাও কিন্তু আমরা জানি, সেটা এই জায়গায় লিখলাম। তারপর যদি এই জায়গায় আমরা ক্যালকুলেশন করে নিউট্রন সংখ্যা বের করি তাহলে নিউট্রন সংখ্যা বের হবে 0, অর্থাৎ এই জায়গায় হাইড্রোজেনের কিন্তু নিউট্রন নেই। একইভাবে যদি আমরা হিলিয়ামের কথা চিন্তা করি, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 বা নিউট্রন সংখ্যা 2, সেটা আমরা এই জায়গায় লিখলাম এবং এর নিউট্রন সংখ্যা আমি নির্ণয় করব, তাই এটা এই জায়গায় লিখলাম এবং এর ভর সংখ্যা আমি জানি 4, তাই এই জায়গায় 4 লিখলাম
তাহলে এই জায়গায় যদি আমি ক্যালকুলেশন করি এর নিউটন সংখ্যা বের হবে 2। তাহলে হিলিয়ামের নিউটন সংখ্যা হলো 2। একইভাবে আমরা যদি বেরিয়ামের কথা চিন্তা করি তাহলে বেরিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 4 এবং এর নিউটন সংখ্যা আমরা নির্ণয় করব এর ভর সংখ্যা হলো 9। তারপর যদি এই জায়গায় তুমি নিউটন সংখ্যা নির্ণয় করো ক্যালকুলেশন করে যদি 4কে বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দাও তাহলে নিউটন সংখ্যা বের হবে কিন্তু 5। তাহলে এই জায়গায় বেরিয়ামের নিউটন সংখ্যা হলো 5। একমাত্র হাইড্রোজেনের নিউটন সংখ্যা বের হলো 0। তাই এই জায়গায় উত্তর হবে হাইড্রোজেন, অর্থাৎ নিচের মৌলগুলোর মধ্যে হাইড্রোজেনের কোনো নিউটন নেই। এছাড়াও তুমি মনে রাখতে পারো পর্যায় সারণীর একমাত্র মৌল হলো হাইড্রোজেন, যার কোনো নিউটন নেই। তাহলে এই জায়গায় আমার উত্তর হবে খ, হাইড্রোজেন। এরপর আমাদের প্রশ্ন নম্বর 13। প্রশ্ন নম্বর 13 বলা হয়েছে নাইট্রোজেন পরমাণুর সর্বশেষ কক্ষপথে বিজুর ইলেকট্রন সংখ্যা কত সেটি তোমাকে নির্ণয় করতে হবে। এই জায়গায় নাইট্রোজেনের প্রতীক আমরা জানি N। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 7 এবং ভর সংখ্যা হলো 14। আমরা যদি এখন এর ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি, প্রথমেই আমরা প্রথম শক্তি স্তরটা দিয়ে নিলাম। প্রথম শক্তি স্তরে আমরা জানি 2টি ইলেকট্রন থাকে, আমরা 2টি ইলেকট্রন এই জায়গায় বসিয়ে দিলাম। তারপর তার দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। তারপর যদি আমরা এখানে দেখবো তার দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 5টি। প্রথমেই ইলেকট্রনকে এককভাবে বসাতে হবে, তারপর তাকে জোড়া করতে হবে। আমরা জানি ইলেকট্রন জোড়ায় থাকে। এখন যদি আমরা এগুলোকে জোড়াই করে নিই তাহলে 4 আর 1 5। তাহলে এখানে দেখতে পাচ্ছি বিজুর ইলেকট্রন সংখ্যা হলো 1 2 3। অর্থাৎ এর প্রথম শক্তি স্তরে রয়েছে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 5টি, এর মধ্যে বিজুর ইলেকট্রন সংখ্যা রয়েছে 3টি। এই জায়গায় এর বিজুর ইলেকট্রন সংখ্যা কিন্তু 3, যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কিন্তু 5, কারণ তার সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন রয়েছে। তাহলে এই জায়গার উত্তর হবে খ, 3টি। এরপর আমাদের প্রশ্ন নম্বর 14। প্রশ্ন নম্বর 14 বলা হয়েছে কোন দুটি মৌল আয়ন সৃষ্টিতে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে সেটি তোমাকে নির্ণয় করতে হবে। প্রথমেই তোমাকে আর্গনের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে হবে। একটু আগে আমরা দেখে আসছি আর্গন কিন্তু গ্রুপ 18 মৌল এবং এর পারমাণবিক সংখ্যা কিন্তু 18 এবং এর ইলেকট্রন বিন্যাস ছিল 2 8 এবং 8, অর্থাৎ তার সর্বশেষ শক্তি স্তর কিন্তু অষ্টপূর্ণ ছিল। এখন তোমাকে নিচে যে মৌলগুলো দেওয়া আছে এই মৌলগুলোর মধ্যে কোন দুটি মৌলের ইলেকট্রন আর্গনের ইলেকট্রন বিন্যাসের সাথে মিলে যায় সেটি তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই যদি আমরা দেখি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 20, সেটা আমরা সবাই জানি। এর ইলেকট্রন বিন্যাস যদি আমি দেখি, এর সর্বশেষ শক্তি স্তরে রয়েছে 2টি ইলেকট্রন। সে এই 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যালসিয়াম 2+ পরিণত হবে। তাহলে সে যদি 2টি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে তার টোটাল ইলেকট্রন বাকি থাকে 18টি। তাহলে ক্যালসিয়ামের ইলেকট্রন হবে 18টি। একইভাবে আমরা যদি ক্লোরিনের কথা চিন্তা করি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 17। তাহলে তার বাইরের শেলে ইলেকট্রন রয়েছে 7টি। তাহলে সে একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হবে। তাহলে তার টোটাল ইলেকট্রন হবে 18টি। অর্থাৎ এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়ামের ইলেকট্রন হচ্ছে 18টি, আবার ক্লোরিনের ইলেকট্রন হচ্ছে 18টি। এরপর যদি আমরা স্ক্যান্ডিয়ামের কথা চিন্তা করি, স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 21। তার বাইরের শেলে ইলেকট্রন থাকবে 3টি। তাহলে স্ক্যান্ডিয়াম 3টি ইলেকট্রন ছেড়ে দিয়ে 18টি ইলেকট্রন অর্জন করবে, অর্থাৎ সে সর্বশেষ শক্তি স্তরে অষ্টপূর্ণ করতে চাই। তাহলে সে যদি 3টি ইলেকট্রন ছেড়ে দেয় তার সর্বশেষ শক্তি স্তরে কিন্তু 8টি ইলেকট্রন থাকে এবং তার সর্বমোট ইলেকট্রন থাকে 18টি। তো যদি আমরা সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11। তাহলে তার বাইরের শেলে ইলেকট্রন থাকছে 1টি। তাহলে সে অবশ্যই একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাসে পরিণত হবে এবং তার বাইরের শেলে ইলেকট্রন হবে 8টি। কিন্তু বাইরের শেলে ইলেকট্রন হচ্ছে 8টি, তার সর্বমোট ইলেকট্রন হবে 10টি। সে কিন্তু আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারেনি। একইভাবে আমরা যদি পটাশিয়ামের কথা চিন্তা করি, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 19। তার বাইরের শেলে ইলেকট্রন থাকবে 1টি। সে একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সর্বমোট ইলেকট্রন সংখ্যা হবে 18 এবং তার সর্বশেষ শক্তি স্তর অষ্টপূর্ণ হবে, যদিও সে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। একইভাবে যদি আমরা অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8 হলে সে 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- পরিণত হবে, অষ্টপূর্ণ করবে, কিন্তু সে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে না, কারণ তার টোটাল ইলেকট্রন হবে 10টি। সে নিওনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। একইভাবে আমরা যদি সালফারের কথা চিন্তা করি, তাহলে সালফারের হলো 16 হলে তার বাইরের শেলে ইলেকট্রন থাকবে টোটাল 6টি। তাহলে সে 2টি ইলেকট্রন গ্রহণ করে সালফার 2- পরিণত হবে। তাহলে তার বাইরের শেলে ইলেকট্রন হবে টোটাল 8টি এবং তার সর্বমোট ইলেকট্রন হবে 18টি। সে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। একইভাবে আমরা যদি কার্বনের কথা চিন্তা করি, কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6। তাহলে তার বাইরের শেলে টোটাল ইলেকট্রন রয়েছে 4টি। সে 4টি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, সমযোজী বন্ধনের মাধ্যমে সে যৌগ গঠন করবে। সেও কিন্তু আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে। তাহলে এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি একমাত্র ক্যালসিয়াম এবং ক্লোরিন এই দুটি মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে। তাহলে এই জায়গার উত্তর হবে ক, ক্যালসিয়াম, ক্লোরিন। এরপর আমাদের প্রশ্ন নম্বর 15। প্রশ্ন নম্বর 15 বলা হয়েছে সোডিয়ামের পারমাণবিক ভর কত। এই জায়গায় আমরা কিন্তু জানি
সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11 এবং তার পারমাণবিক ভর হলো 23। তিনটি বিষয় তোমাকে জানতে হবে। তাহলে এই জায়গায় পারমাণবিক ভর হলো 23, তাহলে উত্তর হবে গ 23। এরপর আমাদের প্রশ্ন নম্বর 16। প্রশ্ন নম্বর 16 বলা হয়েছে তড়িৎ ঋণাত্মকতা কোনটির বেশি? অর্থাৎ নিচে যে মৌলগুলো দেওয়া হয়েছে এই মৌলগুলোর মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কোনটির বেশি সেটি তোমাকে নির্ণয় করতে হবে। তড়িৎ ঋণাত্মকতা কোনটির বেশি সেটি নির্ণয় করার জন্য প্রথমে তোমাকে বুঝতে হবে যে পর্যায় সারণীটি রয়েছে, এই পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে একটি পরমাণুর আকার ছোট হয়, একইভাবে পর্যায় সারণীর উপর থেকে নিচে গেলে একটি পরমাণুর আকার বড় হয় এবং বাম থেকে ডান দিকে যাওয়ার কারণে একটি পরমাণুর আকার ছোট হওয়ার সাথে সাথে তার তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় এবং সর্বশেষ যে গ্রুপটি রয়েছে গ্রুপ 18তে কিন্তু আবার তড়িৎ ঋণাত্মকতার মান 0। তাই আমরা এই ক্ষেত্রে বলতে পারি সবচেয়ে তড়িৎ ঋণাত্মক গ্রুপ হলো গ্রুপ 17। কারণ বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে, আরো অনেক কিছু বাড়ে কমে, সেটি আমরা পর্যায় সারণী অধ্যায়ে আর ভালোভাবে আলোচনা করব। এ থেকে যেহেতু আমরা তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করছি, তাই বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান যেহেতু বাড়ে, তাই গ্রুপ 17 কিন্তু সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক বিশিষ্ট গ্রুপ এবং একই গ্রুপের উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কমে। এটার উপর ভিত্তি করে আমরা যদি লিখি গ্রুপ 17 যে মৌলগুলো রয়েছে ফ্লুরিন, তাহলে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, কারণ এটি সব থেকে উপরে অবস্থিত। এরপর হলো ক্লোরিন, তারপর হলো ব্রোমিন, তারপর হলো আয়োডিন, এইভাবে চলতে থাকবে। পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, তাই গ্রুপ 17 হলো সবথেকে তড়িৎ ঋণাত্মক বিশিষ্ট গ্রুপ এবং উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কমে, তাই ফ্লোরিন হলো সবথেকে তড়িৎ ঋণাত্মক বিশিষ্ট মৌল। এরপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, উত্তর হলো গ ফ্লোরিন, কারণ ফ্লোরিন হলো তড়িৎ ঋণাত্মকতা সবথেকে বেশি। এরপর আমাদের প্রশ্ন নম্বর 17। প্রশ্ন নম্বর 17 বলা হয়েছে কোন দুটি মৌল একই বৈশিষ্ট্যে, সেটি তোমাকে নির্ণয় করতে হবে। একই বৈশিষ্ট্য বলতে একই গ্রুপে অবস্থিত বা তার ইলেকট্রন বিন্যাস একই। আমরা জানি একই গ্রুপে অবস্থিত মৌলগুলোর বৈশিষ্ট্য মোটামুটি একই। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে এখানে একই গ্রুপে মৌলগুলো কোনগুলো। প্রথমে যদি দেখি আমরা আর্গন এবং হিলিয়াম। আমরা জানি আর্গন এবং হিলিয়াম কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ গ্রুপ 18 অবস্থিত। তাই আমি বলতে পারি আর্গন ও হিলিয়ামের দুটি মৌলের বৈশিষ্ট্য কিন্তু একই। তাহলে এই জায়গায় উত্তর হবে ক আর্গন ও হিলিয়াম। এরপর আমাদের প্রশ্ন নম্বর 18। প্রশ্ন নম্বর 18 বলা হয়েছে কপার সালফেট অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করতে হবে। কিভাবে আণবিক ভর নির্ণয় করে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কপার সালফেট, কপারের পারমাণবিক ভর তোমাকে জানতে হবে। আমরা জানি কপারের পারমাণবিক সংখ্যা হলো 29 এবং পারমাণবিক ভর হলো 63.5 এবং সালফারের পারমাণবিক সংখ্যা হলো 16, পারমাণবিক ভর হলো 32 এবং অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8 কিন্তু এর পারমাণবিক ভর হলো 16। এই বিষয়গুলি তোমাকে জানতে হবে। তারপর এগুলোকে তুমি ধারাবাহিকভাবে যোগ করে দিতে হবে। এই জায়গায় কপারের ক্ষেত্রে হলো 63.5 যোগ সালফারের হলো 32 এবং অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16। এটি কিন্তু চাপ পরমাণু, তাই এই জায়গায় 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই জায়গায় কপার সালফেটের আমরা ভর সংখ্যা হিসাব করে ফেলবো। তাহলে আমরা যদি এই জায়গায় যোগ করি তাহলে আমি টোটাল পাবো 159.5। তুমি চাইলে যুক্তি করে দেখতে পারো। তাহলে এই জায়গায় উত্তর হবে 159.5। কপার সালফেটের আণবিক ভর হল 159.5। এরপর আমাদের প্রশ্ন নম্বর 19। প্রশ্ন নম্বর 19-এ বলা হয়েছে সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর কত, সেটা তোমাকে নির্ণয় করতে হবে। প্রথমে আমাকে সোডিয়াম বাইকার্বনেটের সংকেত জানতে হবে। সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হলো NN, সোডিয়াম, হাইড্রোজেন এবং কার্বনেট CO3। এটা হলো সোডিয়াম বাইকার্বনেটের সংকেত। এখন আমাকে আণবিক ভর হিসাব করতে হবে। আণবিক ভর কিভাবে হিসাব করে আমরা কিন্তু জানি। প্রথমে আমরা জানি সোডিয়ামের ভর সংখ্যা হলো 23, পারমাণবিক সংখ্যা নয় কিন্তু ভর সংখ্যা। সোডিয়ামের ভর সংখ্যা হলো 23, এর সাথে যোগ হবে হাইড্রোজেনের ভর সংখ্যা হলো 1 এবং কার্বনের ভর সংখ্যা হলো 12 এবং অক্সিজেনের ভর সংখ্যা হলো 16 এবং এই জায়গায় অক্সিজেন যেহেতু কি পরমাণু, তাই এটিকে 3 দ্বারা গুণ করতে হবে। তারপর যদি আমরা এই জায়গায় 23 এবং 1 যোগ করলে হবে 24, যোগ হলো 12, তাহলে টোটাল হবে 35 এবং এই জায়গায় 3 ষোলো 48 যোগ করি তাহলে আমি টোটাল পাবো 84। অর্থাৎ এই জায়গায় সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর হলো 84। ক নম্বরের উত্তর হবে 84। এরপর আমাদের প্রশ্ন নম্বর 20। প্রশ্ন নম্বর 20-এ বলা হয়েছে ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে কোনটি। এই জায়গায় যে আইসোটোপ গুলো রয়েছে, আইসোটোপের ব্যবহারগুলো তোমাকে একটু জানতে হবে। বেশ কয়েকটি ব্যবহার জানলেই তুমি এগুলোর উত্তর দিয়ে ফেলতে পারবে। প্রথমে আমরা যদি দেখি কার্বন 14 আইসোটোপের কাজ কি? কার্বন 14 আইসোটোপের কাজ হলো পৃথিবীর বয়স নির্ণয় বা ফসিল কোনো কিছু বা পুরনো কোনো কিছুর বয়স নির্ণয়ের ক্ষেত্রে কার্বন 14 ব্যবহার করা হয়। এরপর আমরা দেখি ফসফরাস 32। ফসফরাস 32 নামের আইসোটোপটি রয়েছে, সেটি বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে
কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর হলো কোবাল-16। কোবাল-16 মূলত ক্যান্সার কোষ ধ্বংস করতে বা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করতে ব্যবহার করা হয় কোবাল-16। তারপর হলো আয়োডিন। এটি মূলত গলগ্রন্থ রোগের যে প্রতিষেধক হিসেবে সেটি ব্যবহার করা হয়। তাহলে তোমাকে এই বেশ কয়েকটি যে আইসোটোপ রয়েছে তাদের ব্যবহার সম্পর্কে একটু জানতে হবে। তাহলে এই জায়গায় ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে হলো কোবাল-16। তাহলে এই জায়গার উত্তর হবে ক, কোবাল-16। এরপর আমাদের প্রশ্ন নম্বর 21। প্রশ্ন নম্বর 21 এ বলা হয়েছে মমি, ফসিল ইত্যাদির বয়স নির্ধারণ করা যায় কোনটি দ্বারা? এটি কিন্তু আমরা একটু আগেই দেখে আসছি। সেটি হলো কার্বন দ্বারা। কার্বন যে আইসোটোপ রয়েছে মূলত মমি, ফসিল বা পুরনো কোনো কিছুর বয়স নির্ণয় করা হয়। তাহলে এই জায়গায় উত্তর হবে ক, কার্বন 14। এবং এই বহু নির্বাচনের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হলো। আমি আশা করি তুমি সবগুলো বহু নির্বাচনী প্রশ্ন সমাধান ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।